কারণ আমাদের স্যার সালাউদ্দিন আহমদ, মানে ওনাকে স্যার বলছে, এটা ব্যঙ্গ করে বলি না, এটা আবার কেউ মনে করেন না ব্যঙ্গ করছে। এখানে যদি ছাত্রদলে কেউ থাকেন মনে করেন না যে আমরা ব্যঙ্গ করতেছি। উনি নিজে বলেছেন, উনি কি বলে সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছে। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। উনি দেখবেন সংসদ যে সার্বভৌম, এটা সিদ্ধান্তে কিভাবে পৌঁছান আমি এটা খেয়াল করেছি। জনগণ সার্বভৌম, সেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা সার্বভৌম, এরকম একটা ওনার লজিক। এবং আমি পরে খোঁজার চেষ্টা করলাম যে এই যে বলা হচ্ছে সংসদ সার্বভৌম, এই কথাটা তো মহান সংবিধানে থাকতে হবে, কোথায় আছে? তো ক্লুটা স্যারই দিয়েছেন। সেটা হলো যে ওই যে অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে, একেবারে শুরুর যে অনুচ্ছেদ, যে বাংলাদেশ ইজ আ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমার ধারণা, শিশির ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন, আমার ধারণা দিস ইজ দি অনলি টাইম ইন কনস্টিটিউশন যেখানে এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রজাতন্ত্রের আগে, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। তো এটা হলো অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র সার্বভৌম রিপাবলিক। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই রিপাবলিকের মালিক জনগণ। তাহলে প্রজাতন্ত্র সার্বভৌম, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, তাহলে জনগণ তো সার্বভৌমের বাপ, এরকমই হওয়ার কথা। কিন্তু স্যার তো বলছেন যে সংসদ সার্বভৌম। তো ঘটনা কি? তা আমি দেখলাম যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে, মানে সংসদ পড়ে, সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে বলছে আমি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির সাপেক্ষে সুপ্রিম, সভরিন না। সংবিধান নিজের ব্যাপারে সভরিন শব্দটা ব্যবহার করে না, সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? সেটাও আনকন্ডিশনাল না, যতক্ষণ আমি গণ অভিপ্রায়ের সাপেক্ষে ততক্ষণ আমি সুপ্রিম। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সমস্ত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, অর্থাৎ জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে, সমস্ত নিয়মতান্ত্রিক উপায়ে তার যে অভিপ্রায় সেটা ব্যক্ত করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো, তখন কি আর ওই সংবিধান জনগণের অভিপ্রায়ের সাপেক্ষে ছিল? বলা যাবে না, আমার ধারণা বলা যাবে না। এটা আইনজ্ঞরা আরও ভালো বলতে পারবেন। কারণ এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সংবিধান নিজের সম্পর্কে কী বলে। সংবিধান নিজের সম্পর্কে সুপ্রিম কথাটা ব্যবহার করে। আচ্ছা, এবার আমি দেখলাম যে জাতীয় সংসদের যে অনুচ্ছেদটা আছে 65, সেখানে কি বলা আছে, জাতীয় সংসদ নিজের ব্যাপারে কি বলে। জাতীয় সংসদ নিজের ব্যাপারে বলছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়নের দায়ভার বা আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকবে সংসদের উপর, এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে, মানে আন্ডার দিস কনস্টিটিউশন সংসদ আইন প্রণয়ন করবে, এই ক্ষমতা তার কাছে আছে এবং এই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে এই সংবিধানের অধীনে, এই সংবিধানের বাইরে গিয়ে না। এ কারণেই বিভিন্ন সময় আপনি দেখবেন যে এই যে গতকালও হাইকোর্ট একটা রায় দিল যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংবিধানের একটা অনুচ্ছেদকে তারা অসাংবিধানিক বলেছে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আমাদের আদালত কিন্তু হাইকোর্ট, মানে কোর্টের, মানে আমাদের সংসদের বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। পঞ্চম সংশোধনী, চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, অভাব নাই। মানে যত সংশোধনী তার প্রায় কাছাকাছি হলো সংশোধনী বাতিল কিংবা অসাংবিধানিক ঘোষণা করা। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন, আমি তো স্যারের মতো তো জ্ঞানী না, আমি স্যারের ছাত্র, তো যদিও ক্লাস করার সুযোগ হয় না, তো স্যারের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন যে যে প্রতিষ্ঠান সার্বভৌম অর্থাৎ সংসদ, সেই প্রতিষ্ঠানের সংশোধনী কিভাবে আরেকটা প্রতিষ্ঠান বাতিল করে দিতে পারে, কোন ক্ষমতার বলে? যদি আপনি সভরিন হন, মানে ওই আপনার সংসদ যদি সার্বভৌম হয়, তার আইন, তার সংশোধনীতে তো কেউ হাত দিতে পারবে না। কিন্তু হাত তো দিতে পারে, আমরা দেখতে পাচ্ছি আদালত তো জনগণের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধানকে, বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তাহলে আপনি আসলে কোথা থেকে পাইলেন স্যার এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম? তিনি নিজে কিন্তু কমিশনে অন্যান্য কথা বলেছেন। এটা ওই যে এখানে শিশির ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, আমাদেরকে আপনারা রাজসাক্ষী ধরতে পারেন। উনি কমিশনে কি বলেছেন, আমাদেরকে যদি কোনোদিন রাজসাক্ষী হিসেবে ধরা হয়, আমরা নিজের কানে শুনেছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উনি তখন বলেছেন গণভোট হচ্ছে সার্বভৌম, আর এখন তখন বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা হলো তার কমিশনের আলাপ, তখন সম্ভবত আবেগ কাজ করেছিল। আর এখন উনি বিবেক দিয়ে বলতেছেন যে গণভোট আমরা মানব, কিন্তু এই সংবিধানের অধীনে। এখন আবার এটাকে সংবিধানের অধীনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এই কথা। এবং উনি বলছেন যে উনাকে উনাদেরকে নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো শিশির মনির ভাই একটা মজার কথা বলেছেন সেদিন, যে এমন জ্বর আসছিল কুইনাইন খাওয়ানো ছাড়া আর কি উপায় ছিল। মানে বাংলাদেশ রাষ্ট্রের এমনই জ্বর আসছে যে কুইনাইনই তো খাওয়াইতে হবে। এখন কুইনাইন খাওয়ানোর পরে জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন, এখন আর মানে কুইনাইন ভালো লাগে না। এখন দেখেন রাষ্ট্রপতির সম্পর্কে ওনারা একটা কথা বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা একজন জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত দেখতে পাচ্ছি।
স্যারের মধ্যে। কারণ উনি রায় দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ করিয়ে একটা অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ জারি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ আদেশ জারি করলে আপনারা তাকে অভিশংসন করছেন না কেন? একটা অবৈধ আদেশ জারি করা রাষ্ট্রপতি থাকবে আপনাদের মতো এরকম সাংবিধানিক সরকারের আমলে? এটা তো হইতে পারে না। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে, আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপির ঠিক বুঝতে পারছি না। মাত্র 2 মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়েস হয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে 2-3 বছর লেগেছিল 2008-এর পরে, আর আপনি 2 মাসের মধ্যেই যে আলামত দেখিয়ে দিলেন এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন। যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটে বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছে। 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে, বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া খুলি নাই। অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ এই যে সুপ্রিম কোর্ট গতকালকে অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা হচ্ছে কি করবেন, হাইকোর্টের যে রায়টা, তো সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে হবে, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। অথচ তাদের নিজস্ব 31 দফা, সেই 31 দফার মধ্যে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই, ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসছেন, আগে ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ নিয়েছেন। কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরও কোন প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিংয়ের আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রোগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিংয়ে যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিংয়ের পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে, যেটা তারা সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, একটু কিছু একটা করে রাখতে হবে তাদেরকে। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে। অনেক সময় হয় না যে ঘুম ভেঙে আমরা একটা খুব একটা কেমন অস্থির হয়ে যায়, তাদের ওরকম একটা অবস্থা কাজ করে। তারা গণভোট মানতে চায় না, আদেশ নিয়ে পড়ে আছে দেখবেন। তারা বলেছে যে আমরা এগুলো নিয়ে আদালতে যাব না, এখন বলছে আদালত সিদ্ধান্ত নেবে আদেশের ব্যাপারে। এখন আদেশটাকে তারা প্রধান করে তুলছে, কিন্তু আদেশ তো প্রধান না, আদেশটা ছিল সিঁড়ি। মূল ব্যাপার হলো গণভোট। এই গণভোটের ব্যাপারে তাদের, আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার হলো সংসদীয় গণতন্ত্রে ফেরত আসার জন্য গণভোট, আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারেন, আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক
গণভোটের সামনে। এখন তিনি এটাকে কীভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না, এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপির লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায় না। তো এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত। যত বিতর্কিত কাজ, যত অজনপ্রিয় কাজ, যত এই ধরনের কাজগুলো করবেন স্যার, উনি এগুলো ফাইট করবেন। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি জেস্টার পলিটিক্স করবেন, মানে নির্বাক থাকবেন, নিজের পানি নিজে খাবেন, সিনেমা দেখবেন, হেঁটে যাবেন, ওই মানে বিভিন্ন জনের সাথে কোলাকুলি করবেন, ঈদ মুবারক জানাবেন, এগুলো করে তিনি একটা জেস্টার পলিটিক্সের মধ্যে থাকবেন। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি বলবো যে পপুলিস্ট বটে, কিন্তু খুবই নিম্ন স্তরের পপুলিজম হবে, কারণ এটা দিয়ে আপনি পার পাবেন না জনাব তারেক রহমান। বাংলাদেশ যে জায়গায় গেছে এই গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে, তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে যে আপনি কখন গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন দেখি সালাউদ্দিন আহমদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে। তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছেন। তখন বললেন যে তখন এত প্রশ্ন কেউ তারা কিন্তু তোলে নাই, যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে এই যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন, ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থও তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, কারণ না ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এইভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তা আমি বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি মানে কি আমরা সংবিধানকে এইভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? মানে ওনাদের আমাদের সম্পর্কে ধারণা এটাই, ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে। এখন আক্ষরিক অর্থে হোক আর রূপক অর্থেই হোক, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আইয়ুব যখন এখানে একটা সামরিক স্বৈরাচার, আইয়ুব যখন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সংবিধান প্রণয়ন করেছিল 62 সালে, যেটার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না, তখন এখানকার ছাত্র সমাজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সংবিধান পুড়িয়ে দিয়েছিল। বাংলাদেশকে সেদিকে যদি নিয়ে যেতে না চান তাহলে সংস্কার না সংশোধনী, দফার মধ্যে লিখে রেখেছেন সংস্কার, এখন বলেন সংস্কার বলতে কিছু নাই। স্যারের যে কত জ্ঞান, ফলে ভালোই যদি জনগণের অধীনে না থাকেন, যদি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে না চান এবং যদি গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট না মেনে দেন, তাহলে আমি গতকালকে একটা আলোচনায় বলেছি, এটাই আমার শেষ কথা, যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি আপনাদের কি হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই মানে আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং হুঁশ দেয়, তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের কপালে এবং আপনাদের নসিবে কী আছে তা কিন্তু আমরা জানি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।